আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। শিক্ষার্থীদের আন্দোলনের মাঝেই বুয়েট ক্যাম্পাসে ঢুকে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে নিজেদের শক্তির জানান দিল ছাত্রলীগ। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে নিয়মতান্ত্রিক রাজনীতি চালু করার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সাথে ইমতিয়াজ রাব্বির সিট ফেরত দিতে বুয়েট প্রশাসনকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রলীগ। এদিকে বুয়েটকে রাজনীতিমুক্ত রাখার দাবি জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ছাত্রলীগ। সমৃদ্ধ করছে বাংলাদেশের। বুয়েটে ছাত্র রাজনীতি না থাকা অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থী বলে জানান নেতারা। এই সুযোগে সেখানে অশুভ শক্তি বাসা বেঁধেছে বলে অভিযোগ করেন তারা। আজ অবধি কি সেই সনি হত্যার বিচার আমরা দেখতে পেয়েছি? সেই খুনিরা কোথায়? বিদেশে পলাতক। তাদের পালিয়ে যেতে সাহায্য করলেন কে? বেগম খালেদা জিয়া। তাদের পালিয়ে যেতে সাহায্য করলো কারা? ওই বিএনপি জামাত সরকার। তাহলে শিক্ষাঙ্গনে সন্ত্রাসের প্রশ্রয় কারা দেয়? রাষ্ট্র বলে তাদের হত্যাকে স্বীকৃতি দিয়েছে। তাদেরই দূষররা, তাদেরই রক্ত বহন করা এই মৌলবাদী গোষ্ঠী আবার বুয়েটে মাথা চারা দিয়ে উঠেছে। যদি চাই সে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে, বুয়েটের কোনো শিক্ষার্থী, তাহলে তাকে বাধা দেওয়ার অধিকার কোনো প্রশাসনের নেই। বুয়েট ক্যাম্পাসে প্রবেশে ভিসা লাগবে কিনা প্রশ্ন রেখে ছাত্রলীগ সভাপতি বলেন, সেখানে ছাত্র রাজনীতি কিভাবে চলবে তা ঠিক করবে প্রশাসন। বুয়েট কি পাকিস্তান যে ভিসা পাসপোর্ট দিয়ে বুয়েটে প্রবেশ করতে হবে? আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে এই প্রশ্ন আমরা উত্থাপন করতে চাই যে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির প্রতি বলিষ্ঠ অবস্থান আপনারা গ্রহণ করুন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনতিবিলম্বে আমরা এই কালা কানুন বাতিল করে, যেটি আসলে কোনো কানুনই নয়, তারা যেটি বলবে সেটি আইন নাকি, সংবিধান যেটি বলেছে, আদালত যেটি বলেছে সেটি আইন। পরে বুয়েট ক্যাম্পাসে যান ছাত্রলীগ নেতাকর্মীরা। শহীদ মিনারে ফুল দিয়ে নিজেদের শক্তি জানান দেয় সংগঠনটি। এদিকে 6 দফা দাবিতে আন্দোলনে যাওয়া বুয়েট শিক্ষার্থীদের একাংশ রোববার পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করে বিকেল 3টায় সংবাদ সম্মেলন করার কথা থাকলেও নির্ধারিত সময়ের অনেক পর গণমাধ্যমের সামনে আসেন তারা। আমাদের ক্যাম্পাসের রাজনীতি মুক্ত থাকা, অপশক্তির কবল থেকে মুক্ত থাকা এবং নিরাপত্তার নিশ্চয়তা শিক্ষার্থীরা পেলে আমরা সকল ব্যাচের শিক্ষার্থীরা অনতি বিলম্বে আমাদের একাডেমিক কার্যক্রমে ফেরত যাব। আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বুয়েট উপাচার্য বলেন, শিক্ষক শিক্ষার্থী চাইলে ফের চালু হতে পারে রাজনীতি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসে আমরা করতে চাই, তাদের যদি সিদ্ধান্ত হয় তা সেই সিদ্ধান্ত তারা চালু করতে পারে, তাদের গণতান্ত্রিক অধিকার। শিক্ষার্থী এবং শিক্ষক, এখানে শিক্ষকদেরও মতামত থাকতে পারে। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা চান উপাচার্য। বিলাল হোসেন, আরটিভি, ঢাকা। গত বছরের জুলাইয়ে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে গ্রেফতার বুয়েটের 34 শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই আলটিমেটাম দেয় নেতারা। তারা বলেন, বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে সাম্প্রদায়িক অপশক্তি, মৌলবাদী গোষ্ঠী একের পর এক রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র লিপ্ত। রাজনীতি নিষিদ্ধের নামে জামায়াত শিবির অন্ধকারে কার্যক্রম চালিয়ে ক্যাম্পাসকে জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা করছে। 34 শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা। ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে বুয়েট প্রশাসন তৈরি নীতিমালা প্রত্যাহার চায় নেতারা। এদিকে ছাত্র রাজনীতি বন্ধের নামে বুয়েটকে অপরাজনীতি ও জঙ্গিবাদের কারখানা করা হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার, এমন হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে এক মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। এদিকে দলটির শীর্ষ নেতারা বলেছেন, সরকারের বিরুদ্ধে এখনও দেশি বিদেশি নানা ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। 7 জানুয়ারি নির্বাচনের পর এখনও দেশ বিরোধী নানা ষড়যন্ত্র চলছে বলে মনে করছেন আওয়ামী লীগ। তাই সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে প্রতিনিয়ত মতবিনিময় সভা করছে দলটি। রোববার সকালে তেজগাঁও ঢাকা জেলার দলীয় কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় নেতাদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বাংলাদেশের স্বাধীনতা। এই সময় ওবায়দুল কাদের বলেন, বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের সুযোগ নিয়ে অপকর্মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। ছাত্র রাজনীতি বন্ধ করার নামে বুয়েটকে
একটা অপরাজনীতি জঙ্গিবাদের সেই কারখানায় রূপান্তরিত করা হবে, পরিণত করা হবে। এটা যাতে না হয় আমরা তদন্ত করে দেখছি। এ ধরনের কিছু পাওয়া গেলে সরকারকে অ্যাকশনে যেতে হবে। এদিকে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক লীগের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বাহাউদ্দিন নাসিম বলেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো বুয়েটে ছাত্র রাজনীতি করার অধিকার দিতে হবে। সকল ছাত্র ছাত্রীদেরকে গণতান্ত্রিক চর্চা করার, উন্মুক্ত চিন্তা করার সুযোগ দিতে হবে। এই সুযোগকে কেউ যদি কোনো কায়দায় কুক্ষিগত করার চেষ্টা করে সেটা হবে বেআইনি। জাতীয় প্রেস ক্লাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি জামায়াত এখনও দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিরোধী রাজনৈতিক দল বা বিরোধী রাজনৈতিক গোষ্ঠী দেশকে নেতিবাচকভাবে তুলে ধরতে সারাক্ষণ ব্যস্ত। তাদের দলের নেতা, ভারপ্রাপ্ত মহাসচিব বিদেশে বসে বসে তাদের কিছু পেইড এজেন্ট আছে, পেইড এজেন্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায় দেশের বিরুদ্ধে। গণতান্ত্রিক দেশে সরকারের বিরুদ্ধে ইতিবাচক সমালোচনা হতেই পারে, তবে তা যদি দেশ বিরোধী হয় সেটি কারো কাম্য নয় বলে জানান হাসান মাহমুদ। দেশের ভাবমূর্তি বিনির্মাণের বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। এগুলোর বিরুদ্ধে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠানকেও জোর করে ধ্বংস করে দিতে চাইছে ছাত্রলীগ। তিনি অভিযোগ করেন, একদলীয় শাসন প্রতিষ্ঠার শেষ পর্যায়ে চলছে। প্রতিহত না করলে দেশের স্বাধীনতা থাকবে না। বিকেলে গণফোরাম ও পিপলস পার্টির ইফতার আয়োজনে এসব কথা বলেন ফখরুল। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, প্রহসনের নির্বাচন দিয়ে আওয়ামী লীগ সরকার দেশে স্বৈরশাসন কায়েম করছে। সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুস্তফার বাসায় তার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিরোধী দলের ধরিয়ে দেয়া ভুল থেকে সরকারকে শিক্ষা নেওয়া উচিত। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটা গৌরবময় প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে এখন সরকারি দলের ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা মিছিল করে জোর করে সেই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে তারা সেটাকে ধ্বংস করতে চায়। নির্বিঘ্নে বাড়ি যেতে ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সচিবালয়ে বৈঠক শেষে কথা জানান কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বলেন, উপজেলা নির্বাচনকে ঘিরে দলীয় কোন্দল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সেদিকে নজর রাখতে জেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আতিকা রহমানের রিপোর্টে এডি বিস্তারিত। চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম সভা। বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, যানজট এড়িয়ে মানুষ যাতে স্বস্তিতে বাড়ি যেতে পারে সেজন্য 9 এপ্রিল ছুটি রাখার সুপারিশ করা হয়েছে। 9 এপ্রিলটাকে ছুটির আওতায় আনা যায় কিনা সেটা একটা সুপারিশ মন্ত্রী পরিষদে যাবে। আগামীকাল মন্ত্রী পরিষদের মিটিং আছে, যাতে মানুষ স্মুথলি যাতায়াত করতে পারে, চলাচল করতে না পারে ফিটনেসবিহীন গাড়ি। সেই জন্য আগের থেকে সতর্ক আমরা জানাবো। মন্ত্রী জানান, দলীয় প্রতীক ছাড়া উপজেলা নির্বাচনের চ্যালেঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গুজব প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে হুঁশিয়ার করা হয়েছে। নির্বাচন কমিশন যে সমস্ত অধিকার প্রার্থীদের বা ভোটারদের তার এক্সেস যদি কেউ করে সেখানে নিঃসংকোচে আইন প্রয়োগের ক্ষেত্রে তারা যেন শক্ত ভূমিকা পালন করে, কোনো রকম প্রভাবের কথা বিবেচনা করে আইন শৃঙ্খলার পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয়, পূর্ব থেকে সেই প্রস্তুতি, সেই রকম নির্দেশনা মাঠ পর্যায় পর্যন্ত দেওয়া হয়েছে। ঈদে গার্মেন্টস কর্মীদের সঠিক সময়ে বেতন বোনাস দেওয়ার বিষয়ে সোমবার বিজেএমইএ, গার্মেন্টস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।
দেশে পৌঁছেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান। বিকেলে দর্শনা দিয়ে ১৬৫০ টন পেঁয়াজ দেশে ঢোকে। বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্ক ফোর্সের সভা শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, বাজারে পণ্য সরবরাহে কোনো ঘাটতি নেই। এদিকে বাজার ঘুরে দেখা যায় কাঁচামালের দাম কমলেও কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে মুরগিতে। অপরিবর্তিত আছে গরুর মাংসের দাম। দেখুন শরীয়ত খানের রিপোর্ট। কিছুদিন আগে ভারত হঠাৎ করে রপ্তানি বন্ধ করে দিলে আবারও চড়া হতে থাকে পেঁয়াজের বাজার। রোববার খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা। এরই মাঝে প্রতিবেশী দেশ থেকে আমদানির খবরে স্বস্তি ফেরে সবার মাঝে। টিসিবির মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামে প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি করা হবে। আজকে রাতেই পৌঁছে যাবে এবং কালকে থেকে আমরা আমাদের ডিলারদের কাছ থেকে জমা নেওয়া শুরু করব এবং একদিনের মধ্যেই, যেহেতু এটা প্যারিশেবল গুড, এটা আমরা সংরক্ষণ করে রাখবো না, আমরা ঢাকা এবং চিটাগংয়ে দ্রুত এটা আমরা ৪০ টাকা নির্ধারিত মূল্যে ৪০ টাকা নির্ধারিত মূল্যে ওপেন সেল টিসিবির মাধ্যমে আমরা ওপেন সেল করব। রোজা শুরুর পর বাজারে অধিকাংশ পণ্যের দাম কমেছে বলে দাবি বাণিজ্য প্রতিমন্ত্রীর। আমি সন্তুষ্ট যে বাজারে সব পণ্যের সরবরাহ আছে, কোনো পণ্যের ক্রাইসিস নাই, এটাই আমার সন্তুষ্টির মূল কারণ। তো এবং মূল্যটাও নিম্নের দিকে। যতগুলি ইন্ডিকেটর আমরা দেখিয়েছি কোনোটাই আমাদের বানানো না, এটা এই ইন্ডিকেটর অনুযায়ী সবকিছুই নিচের দিকে। এদিকে বাজারে বাড়তে শুরু করেছে মুরগির দাম। ১৫ দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০ থেকে ৩০ টাকা। এজন্য ব্যাপারীদের দায়ী করছেন পাইকার ও খুচরা বিক্রেতারা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কেজি থেকে ২০ থেকে ২৫ টাকা ডিফারেন্স বাড়ছে। মূলত বাড়ছে, এটা একটা ডিলার আছে, এটা পোলট্রি ফার্মের একটা ডিলার আছে। এই ডিলারটা মূলত এরা সিন্ডিকেটের কারচুপি নিয়োগ করাই জড়িত। গরুর মাংস বিক্রি হচ্ছে আগের মতোই ৭৫০ টাকায়। সবজির বাজারে রয়েছে স্বস্তি। শরীয়ত খান, RTV, ঢাকা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ২ টাকা ২৫ পয়সা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দুপুরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, নতুন স্বয়ংক্রিয় পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ২ টাকা ২৫ পয়সা কমিয়েছে সরকার। তবে অকটেন ও পেট্রোলের দাম আগের মতোই রয়েছে। নতুন দাম ১ এপ্রিল থেকে কার্যকর হবে। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৮ টাকা ২৫ পয়সা থেকে কমিয়ে ১০৬ টাকা করা হয়েছে। বাংলাদেশের জনগণের আর্থ সামাজিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক ADBর সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিন সৌজন্য দেখা করতে এলে এ আহ্বান জানান তিনি। এছাড়া জলবায়ু পরিবর্তন, কৃষি, নদী খনন ও পুনরুদ্ধারের মতো খাতেও ADBর সহায়তা চান তিনি। প্রধানমন্ত্রীর এসব আহ্বানের সাড়া দেওয়ার পাশাপাশি মানব ও সামাজিক উন্নয়ন, কারিগরি শিক্ষা এবং স্বাস্থ্য খাতের প্রকল্পের বিষয়েও সব ধরনের সহযোগিতার কথা জানান ADBর ভাইস প্রেসিডেন্ট। গেল বছর তুরস্কে ভয়ঙ্কর ভূমিকম্পের ঘটনায় দেশটির সেনাবাহিনীকে সহায়তায় বাংলাদেশ থেকে চাওয়া হয়েছে জনবল। মাত্র ৩.৫ লাখ টাকায় মিলবে লোভনীয় এই চাকরি। এমন প্রতারণার ফাঁদ পেতে প্রায় ১৫০০ ভুক্তভোগীর কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বাবা ছেলে মিলে এমন চক্র গড়ে তুলেছিল বলে জানিয়েছে ডিবি। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পের সাক্ষী হয় তুরস্ক। প্রাণ হারায় ৫৬,০০০ মানুষ। লণ্ডভণ্ড হয়ে যায় দেশটির সার্বিক কাঠামো। এ ঘটনায় পুরো বিশ্ব যখন শোকে স্তব্ধ, তখন বাংলাদেশে বসে প্রতারণার ছক আঁকছিল দুবাই ফেরত এক বাংলাদেশি। সংস্কার কাজে তুরস্ক সেনাবাহিনীকে সহায়তার জন্য বাংলাদেশ থেকে জনবল নেবে দেশটির সরকার। এমন কথা বলে কয়েকটি রিক্রুটিং এজেন্সির সহায়তায় ফাঁদ পাতে চক্রটি। তুরস্কতে লোক নেবে, সেনাবাহিনীর আন্ডারে লোক নেবে আর কি। ভূমিকম্পের জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো কাজের জন্য লোক নেবে। তো এই জন্য লোক নেওয়ার জন্য সেনাবাহিনীর আন্ডারে লোক নিচ্ছে। এই জন্য যদি যান তাহলে আমার একটা পরিচিত অফিস আছে, ওখানে চলেন।
তা ওনার কথা শুনে আমি আগ্রহী আসি, আসার পরে আমার পাসপোর্ট দেই, বলে যে 1 থেকে 1.5 মাসের মধ্যে ফ্লাইট হয়ে যাবে। গোয়েন্দা পুলিশ বলছে চক্রের মাস্টারমাইন্ড কামরুল হাসান পুত্র ফাহাদ হাসানকে নিয়ে প্রতারণার ফাঁদ পাতেন। অবশেষে ডিবির সাইবার জালে ধরা পড়ে তারা। ভূমিকম্প হওয়ার পরে ওইখানে কিছু লোক লাগবে, তারা তুরস্কের সেনাবাহিনীর অধীনেই তারা কাজ করবে। সেই লোককে বাংলাদেশে কিছু লোক নিবে তুরস্ক, সেই জন্য কামরুল হাসান এবং ফাহাদ হাসান বাপ ছেলে তারা তাদের যে ভুয়া যে প্রতিষ্ঠান, বৈধ লাইসেন্স নাই এরকম ভুয়া প্রতিষ্ঠান খুলে তারা মানুষের কাছ থেকে যে 7 লাখ টাকা লাগবে প্রথমে, তবে 3 লাখ টাকা 3.5 লাখ টাকা জমা দিলেই হবে, তারা হাজার হাজার লোক নিবে। অন্যদিকে উপবৃত্তি দেওয়ার কথা বলে প্রতারণার ফাঁদ পেতে বিকাশ থেকে টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। ব্ল্যাকমেল বা বৃত্তির টাকা দিবে মর্মে কিছু মানুষকে প্রতারিত সক্ষম হয়ে পড়ে তারা অব্যাহত রাখে এবং লাখ লাখ টাকা আয় করে। প্রতারকরা নানা অভিনব কৌশল ব্যবহার করায় অপরিচিত কারো সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। একটু যাচাই বাছাই করতে, বিশ্বাস অর্জন করতে হবে। সুমন তানভীর, RTV, ঢাকা। অর্জিত সুনাম ও গ্রাহকদের আস্থা ধরে রেখে মার্কেন্টাইল ব্যাংকের সেবার মান আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। দুপুরে নতুন ঠিকানায় ব্যাংকের রামপুরা শাখার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে গ্রাহক সমাবেশ ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। এ সময় সেবা গ্রহণকারীদের মন জয়ের লক্ষ্যে ব্যাংকের কর্মকর্তাদেরকে কাজ করার আহ্বান জানান তিনি। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ASM ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন হুমায়ুন, মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউস লিমিটেডের চেয়ারম্যান M আমানুল্লাহ এবং পরিচালক আলহাজ মোশাররফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আওয়াল। আমাদের কিন্তু আরও এই ব্যাংকটাকে উপরে নেওয়ার জন্য আমাদেরকে আরও কাজ করতে হবে। যে এই যুগে যে যত ভালো সার্ভিস, যত চাকচিক্য, যত ভালো ব্যবহার দিতে পারেন সেই তারাই কিন্তু ভালো করবে, কারণ এটা সেবামূলক প্রতিষ্ঠান। আগামী বাজেটে ব্যাংক একীভূতকরণ ও আর্থিক খাতে সংস্কারের নতুন কিছু থাকবে বলে জানালেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রাক বাজেট আলোচনায় একথা বলেন তিনি। দেশের অর্থনৈতিক ঠিক পথেই এগোচ্ছে দাবি করে অর্থমন্ত্রী বলেন, উন্মুক্ত অর্থনীতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পণ্য আমদানির সমস্যা থাকবেই, তবে বর্তমানে বড় ধরনের সংকট কেটে গেছে। ERF সদস্যরা এ সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা ও খেলাপি ঋণ কমানো সহ আর্থিক খাতের নানা সংস্কারের সুপারিশ করেন। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আজাদ শহরে গাড়ি বিস্ফোরণের ঘটনায় 2 শিশুসহ নিহত হয়েছে 7 জন, আহত হয়েছে আরও 30 জন। স্থানীয় সময় শনিবার ইফতারের পর শহরের একটি ব্যস্ততম বাজারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। এই হামলায় বাজারের দোকানসহ বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশেষ 2 বছর আগে শহরটিতে এই ধরনের বিস্ফোরণের খবর পাওয়া যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর 5 তারকা একটি হোটেলে আয়োজিত এই সভায় বিগত বছরের আর্থিক হিসাব অনুমোদন করা হয়। বিসিবির বার্ষিক সভা শেষে আলোর মুখ দেখতে চলছে বিসিবি টিভি। আর এই প্রকল্প বাস্তবায়ন করতে গঠনতন্ত্রের সংশোধন এনেছে বিসিবি। এই সভায় পরিবর্তন আসে অডিট প্রতিষ্ঠানে। এবারের বার্ষিক সাধারণ সভায় সব জেলা, বিভাগ, ক্লাব, সংস্থা মিলিয়ে 170 জন কাউন্সিলরের প্রায় সবাই উপস্থিত ছিলেন। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।